জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। রাজ্যপালের পদকে কলঙ্কিত করার দায়ে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থায় শাহী মন্ত্রক, বলছে সংবাদ সংস্থা। 5 বছর পর রাশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার পা রাখবেন মস্কোয়। 2 দিনের সফরের দিকে নজর থাকবে আমেরিকারও। হাতরাস কাণ্ডে নয়া তথ্য, ভিড়ের মধ্যে বিষাক্ত স্প্রে, ভোলে বাবা এখনো আড়ালেই তিনি। মুম্বাইয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার সেনা নেতা, পলাতক দুর্ঘটনায় অভিযুক্ত পুত্র। এনআরসি নিয়ে জল্পনা উস্কে দিলেন শান্তনু ঠাকুর। অধীরের পরে কে শীর্ষ নেতৃত্বের নজরে, নাম 4 জনের। বিজেপি কর্মীদের জমিতে চাষে বাধা, অভিযুক্ত তৃণমূল। চার্জশিটে আরও 2 তৃণমূল নেতার নাম ভূপতিনগরে। রেখার বিরুদ্ধে মন্তব্যে মহুয়ার নামে এফআইআর দায়ের দিল্লিতে। তারাপীঠ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু বেহালার একই পরিবারের 2 জনে, আহত 3 জন। নিজেকে ভারতীয় বলেন না, মানেন না সংবিধান, সংসদে থাকতে পারবেন কি 2 জেলবন্দি? কি বলছে আইন? সমস্ত খরচ দেবে সরকার আর প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে ঘুম উড়ল রাজ্যের। বাতিলের পথে 26,000 চাকরি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট। রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়ায় কাল হলো আরও বিপাকের টলে কই ঋতুপর্ণা সেনগুপ্ত। ফিরহাদ হাকিম এখন অতীত, ফের কলকাতার মেয়র হচ্ছেন শোভন। বিরাট দাবিতে তোলপাড়। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়, সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকের নিয়োগ মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার এই মামলার শুনানির জন্য উঠলে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক। বিরাট নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থার সাহায্য দিতে পারে সিবিআই। শুধু তাই নয়, সিবিআইকে বিচারপতির নির্দেশ, বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক। এই মামলার আগের শুনানিতে প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব তলব করেন জাস্টিস মান্থা। এদের সিবিআই আদালতে জানায় তারা ওই তথ্য জমা দিতে পারছে না। এরপর ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তিনি আরও বলেন, ওই মামলার ওএমআর শিটের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতে এক রায়ে চাকরি হারান প্রায় 26,000 জন। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা। এর মাঝে সামনে বিরাট আপডেট। সূত্রের খবর, তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই গরমিল তথ্য কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবার তার ব্যাখ্যায় সুপ্রিম কোর্টে দিতে এসএসসি, এমনটাই সূত্রের খবর। আগামী 16 জুলাই এসএসসি 2016 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যে জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি। এই বিষয়ে আইনজীবী ফিরদাউস শামীম জানান, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড অফ কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টই সামনে এসেছে। তারপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে
ততদিন চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে, পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। আজ সোমবার রাশিয়ায় উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের সফর শেষে রাশিয়া থেকে যাবেন অস্ট্রিয়াতেও। তারপর 10 জুলাই সেখান থেকে দেশে ফিরবেন তিনি। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মোদী। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠকও। কূটনৈতিক মহলের মতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদী পুতিনের আলোচনায়। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন মোদী। কলকাতা পুলিশের 2 শীর্ষ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক, এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। একটি প্রতিবেদনে পিটিআই জানিয়েছে, বাংলার রাজ্যপাল সিপি আনন্দ বোসের পদকে কলঙ্কিত করার অভিযোগে এই পদক্ষেপ। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলার রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছিলেন তার ভিত্তিতেই রবিবার ওই 2 পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পিটিআই। সংবাদ সংস্থা জানাচ্ছে, রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে তারা রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন। পিটিআই এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিনীত এবং ইন্দ্রার বিরুদ্ধে রাজ্যপালের রিপোর্টে লেখা ছিল, ওরা যা করেছেন তার একজন সরকারি কর্মচারীর কাছ থেকে আশা করা যায় না। যদিও এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানে না বিনীত বা ইন্দ্রা কেউই। এ ব্যাপারে পিটিআই তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিনীত বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। যদি কিছু এসে থাকে তবে তার রাজ্য সরকারের কাছে এসে থাকবে। ইন্দ্রাও একই কথা জানিয়েছে পিটিআইকে। পিটিআই জানাচ্ছি, ওই রিপোর্ট জুন মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছেন রাজ্যপাল বোস। গত 4 জুলাই তার একটি প্রতিলিপি রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে পিটিআই। ওই অভিযোগপত্রে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, ভোট পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যপালের সাক্ষাৎ প্রার্থী আক্রান্তদেরও সঙ্গে দেখা করতে দেননি 2 পুলিশ কর্তা। এছাড়াও রাজভবনের মোতায়েন কলকাতা পুলিশের অন্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল বোস। রিপোর্টে তিনি লিখেছেন, 2024 সালে এপ্রিল মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর মন গড়া অভিযোগকে উৎসাহিত করেছিলেন তারা। সিএ এর বিধি চালু হওয়ার নিয়ে কম টালবাহানা হয়নি 23 জুড়ে। অবশেষে তা চালু হয়েছে লোকসভা ভোটের ঠিক আগেই। দেশের নানা প্রান্তে কয়েকজন আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব পেয়েও গিয়েছে। তবে এ নিয়ে বিতর্ক থামেনি। এই আবহে সিএ এর পর কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালুর পথে এগোবে বলেই বারবারই আশঙ্কা প্রকাশ করছে বিরোধী শিবির। বেনাগরিক বলে দেখে দিয়ে বহু মানুষকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে বলে মনে করছেন তারা। ভোটের প্রচারে এ রাজ্যে সিএ প্রসঙ্গ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে উঠে এসেছে। রাজনৈতিক এই পরিস্থিতিতে এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত রবিবার ওই এলাকাতে মতুয়াদের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন শান্তনু। সেখানে মতুয়া ভক্তদেরকে বলেন, আগামী দিনে যদি ভারতবর্ষের কোনো সরকার এনআরসি চালু করে তাহলে মতুয়ারা এ আওতায় পড়বে না। তবে এর জন্য সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে বলে তার মত। শান্তনুর কথায়, নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করুন, শংসাপত্র পাবেন। তখন আগামী দিনে ভারতবর্ষের কোনো সরকার এনআরসি চালু করলেও আইন অনুযায়ী আপনার তার আওতায় পড়বেন না। শান্তনুর কথায় এনআরসি চালুর ইঙ্গিত দেখছেন বিরোধীরা। বিষয়টি সমালোচনা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, মতুয়ারা জানেন, তারা ভোট দেন, তারা এদেশের নাগরিক। তারা সিএএ তে আবেদন করছেন না বলে শান্তনু এনআরসির ভয় দেখিয়ে আবেদন করানোর চেষ্টা করছেন। শান্তনু এদিন জানান, আগামী বুধবার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে নাগরিকত্বের আবেদনের জন্য শিবির করা হবে। অনলাইনেও আবেদন করা যাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, আবেদন করার পরে যখন জমি খতিয়ে দেখা হবে তখন তিনি শংসাপত্র দিয়ে দেবেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার
79 ধারায় রবিবার তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে আহত মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছে রেখা। ভিডিওতে দেখা যায় কোনো একজন তার মাথায় ছাতা ধরে রয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কেন নিজের ছাতা নিজে ধরেননি তা নিয়ে সরব হয়েছিল নেটপাড়া। সেখানে মহুয়ার মন্তব্য করেছেন, ছাতা ধরবেন কি করে, উনি তো ওর প্রভুর পাজামা ধরেছিলেন। ওই মন্তব্যকে রেখা অশালীন এবং তার পদের মর্যাদাহানিকর বলে নিন্দা করেন। জাতীয় মহিলা কমিশন মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ভারতীয় ন্যায় সংহিতার 79 ধারা অনুসারে মহিলাদের মর্যাদাহানি করে এমন ধরনের শব্দ, ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসেবে গণ্য করা হবে এবং দোষীকে কড়া শাস্তি দেওয়া হবে। সেই ধারাতেই কৃষ্ণনগরের সংসদ বিরুদ্ধে এফআইআর করেছে শাহ পুলিশ। লোকসভায় আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিবিড় সম্পর্ক নিয়ে বারবার সরব হয়েছিলেন মহুয়া। নির্বাচনের আগে মন্ত্রগুপ্তির ভঙ্গের অভিযোগ তুলে বেঞ্জির প্রক্রিয়া তার সদস্যপদ খারিজ হয়ে গিয়েছিল। তারপরে ফের কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন মহুয়া। বস্তু সংসদে ভালো বক্তৃতা হিসেবে শোনা কুড়ালেও বেলাগ মন্তব্যের জন্য বারে বারে বিতর্কে জড়িয়েছেন মহুয়া। রেখার বিরুদ্ধে তার এই মন্তব্য অবাঞ্ছিত বলে মনে করছেন অন্য বিরোধী দলের কয়েকজন নেতা। তাদের কথাই অন্যভাবে রেখার বিজেপি অনুগত্যর বিষয়টি তুলে ধরা যেত। এতে বিজেপিকেই সুবিধা করে দেওয়া হলো। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রথম দফার চার্জশিটে এবার যোগ হলো আরো 2 তৃণমূল নেতার নাম। এরা হলেন যথাক্রমে মানব পড়ুয়া এবং নবকুমার পান্ডা, মানব জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও কাতির সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক, আর নবকুমার পটাশপুরের আরগোড়াল অঞ্চলে প্রাক্তন তৃণমূল সভাপতি। এদের দুজনের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে চার্জশিট দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উল্লেখ্য, গত 2022 সালের 2 ডিসেম্বর ভূপতিনগরে নারুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। দিন তিনেক আগে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রথম দফার চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী এনআইএ। প্রাথমিকভাবে মোট 6 জনের বিরুদ্ধে রিপোর্ট জমা করা হয়েছিল। সেই তালিকায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই বিশ্বজিৎ মান্না এবং দেবকুমার গায়েন সহ তৃণমূল অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি, বুথ সভাপতি মনব্রত জানা এবং পঞ্চানন গড়াইয়ের নাম রয়েছে। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, চার্জশিটের ওই প্রথম তালিকায় মানব এবং নবকুমার পান্ডার নাম রয়েছে। তদন্তকারী এনআইএর তরফে দাবি করা হয়েছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানবের বাড়িতে তল্লাশি চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে তারা। প্রচুর পরিমাণে ভয়েস মেসেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই সব কিছুতে স্পষ্ট হয়েছে যে আর্থিক লেনদেন চলছে অভিযুক্তদের মধ্যে এবং সেই আর্থিক লেনদেন যে বোমা তৈরির জন্য সে ব্যাপারে তদন্তকারীরা নিশ্চিত। যদিও মানব দাবি করেন সম্পূর্ণ মিথ্যা কথা। যে সময় বিস্ফোরণ ঘটেছিল তখন সবেমাত্র আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি, আমি ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। আর নবকুমারের বক্তব্য, আমি নির্দোষ, তদন্তকারী সংস্থা নিজের মতো করে তদন্ত করছে, এ ব্যাপারে কিছু বলবো না। এনআইএর চার্জশিট নিয়ে তুঙ্গে উঠেছে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্র মাইতি বলছেন, পুলিশের মদতে এবং নবান্ন ছত্রছায়া ভূপতিনগরে বোমা তৈরি হতো, এরা সাধারণ মানুষ জানতেন। পুলিশ আগাগোড়া ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনআইএ সত্য উদ্ঘাটন করেছে। আমরা চাইব বিস্ফোরণের মূল মাথাকে তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এর পাল্টা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, এ রাজ্যে যদি আমাদের দলের কেউ কোনো অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করে। বিজেপি শাসিত রাজ্যে কোনো অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করে না। সেখানকার পুলিশ যারা নিজেরাই চোর এবং দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাই আবার বড় বড় কথা বলছে। প্রসঙ্গত, জাতীয় তদন্তকারী সংস্থার তরফে চার্জশিট দাবি করা হয়েছে, মানব লজিস্টিক সরবরাহ করতেন আর বোমা তৈরির মশলা সরবরাহ করতেন তৃণমূল কর্মী পঞ্চানন। নিহত রাজকুমার এবং মনব্রত নিজেদের তৃণমূল নেতা বলে দাবি করে এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখাতেন। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।